আচ্ছা, আমাদের স্যাম্পলটা দেখা যাচ্ছে। আমরা এই স্যাম্পলের কাজটা করব এই কন্ডিশনগুলা মেনটেন করে। ঠিক আছে? তো আমরা গত ক্লাসে কিন্তু দেখছি, তাই না, মোটামুটি কন্ডিশনগুলো দেখছি। এখন হচ্ছে আমাদের আগে ড্রাফট করতে হবে এই স্যাম্পলটা। এই স্যাম্পল ড্রাফট করার ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে কিন্তু প্রোডাক্ট আইডি, প্রিন্টার আর রেট, এই জিনিসগুলো কিন্তু এখানে আসবে না ড্রাফট করার ক্ষেত্রে। পুরাটা এখানে দিয়ে দিছে, কিন্তু এগুলো কিন্তু এখন আসবে না, এগুলো আমাদের কাজ করে নিয়ে আসতে হবে। ঠিক আছে? কারণ আমাদের যে কন্ডিশন অনুযায়ী বোঝাই যাচ্ছে যে আমাদের প্রোডাক্ট আইডি চেঞ্জ করলে আমাদের প্রোডাক্ট নেম আসবে, আর প্রোডাক্ট নেম অনুযায়ী আমাদের কি আসবে, রেট আসবে। শুধু আমরা পরবর্তীতে কোয়ান্টিটিটা নিজেরা টাইপ করতে পারবো। কারণ কোয়ান্টিটি যা দিব তার সাথে এই রেটটা গুণ হয়ে এখানে একটা অ্যামাউন্ট চলে আসবে। ঠিক আছে? তো এই পুরো কাজটাই কিভাবে করে এখন দেখাবো। তো আমি ড্রাফট করে নিই। হ্যাঁ, আমাদের এখানে একটু লেখা আছে, আমি জাস্ট একটু কপি করে নিলাম। হ্যাঁ, আমি নতুন একটা শীট নেই, এর নাম দিলাম নিউ শীট। হ্যাঁ, ও এটা আগের শীট ছিল, এটা করি। আচ্ছা, এটা ওয়ান দিই জাস্ট এখানে। এখন জাস্ট আমি এই জায়গার মধ্যে এটা পেস্ট করে দিলাম। তাহলে আমার এই লেখাটা একটা হয়ে গেল, তাই না? আপনারা জাস্ট একটা সেলের মধ্যে এই লেখাটা লিখবেন কিন্তু, এই যে এই লেখাটা। ঠিক আছে? নেমের পর একটা ইন্টার দিলেন, মানে কন্ট্রোল ইন্টার, অল্টা ইন্টার দিলেন। এভাবে এই চারটা লাইন একটা সেলের মধ্যে লিখবেন। আর এই লেখাটা আরেকটা সেলের মধ্যে লিখবেন। ঠিক আছে? এই যে এখানে আরেকটা সেলের মধ্যে আমি এই লেখাটা লিখলাম। ওকে? তারপর হচ্ছে গিয়ে এই যে ক্যাশ মেমো যে লেখাটা, ইনভয়েস কিন্তু এখানে লিখবেন না, কারণ ক্যাশ মেমো আমরা সবসময় এখানে লিখবো। ঠিক আছে? এটা এইভাবে এমনিতেই আমি লিখে রাখছি, এটা যেহেতু ইনভয়েস বা ক্যাশ মেমো যাই বলি, এটা আরেকটাতে লিখবো। ঠিক আছে? লেখার পরে আমাদের এখানে দেখবো কি কি। এখানে দুটা ইয়ে আমি বাদ রাখলাম, দুটা পরে লিখতেছি আমি, মানে দুটা রো বাদ রাখলাম। হ্যাঁ, এই যে একটা রো, দুটা রো বাদ রাখলাম। এই যে এখন আমি চাইলে এটাকে ধরে আমি কিন্তু এখানে কিন্তু কি করে দিতে পারি, সিরিয়াল নাম্বার কত পর্যন্ত আছে এখানে, 1 থেকে 8, তাই না? সিরিয়াল নাম্বার আমি 1 থেকে 8 লিখে ড্রাফট কিভাবে সহজে করতে হয় এখান থেকে ভালো করে দেখেন। এখন আমি জাস্ট এখান থেকে এখানে ধরে কি করে দেবো, অল বর্ডার করে দেব। ঠিক আছে? করে দেওয়ার পরে এটাকে আমি জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে মার্জিন সেন্টার অথবা টপ করে দিলাম। ঠিক আছে? টপ করে দিলে এখানে খালি জায়গা রয়ে গেছে না, জাস্ট এটাকে আমি টেনে একটু উপরে দিয়ে দিলাম। ঠিক আছে? এখন এটাকে ধরে আবার এই পুরাটাকে ধরে এখন কি করব, মার্জ করে দেব, তাই না? আবার এই ক্যাশ মেমোটাকে ধরে কি করে দেব, মার্জ করে দেব। আর এই দুটার মধ্যে যা যা বসবে আমরা শেষে বসাবো। ঠিক আছে? এখন আমি চাইলে কিন্তু এগুলো একটু বড় করে দিতে পারি, তাই না? একটু বড়ই করে দেই, কারণ কাজ করার সুবিধার্থে, দরকার পড়লে আরো বড় করবো না পরে। ঠিক আছে? অটো ফিট না করলাম, অটো ফিট করলে কিন্তু শুধু লেখা অনুযায়ী যাবে, ফিট হবে, তাই না? কিন্তু দেখেন আমাদের ড্রাফট কিন্তু হয়ে গেছে, কিন্তু দেখেন আমাদের ড্রাফটে কিন্তু এই লেখাগুলোর আগে কিন্তু জিরো আছে। কিন্তু নর্মালি আমি জানি আমার এক্সেল কিন্তু জিরো, বামে জিরো নেয় না, নেয়। আমি যদি 0 1 লিখি সে কিন্তু একই দেখাবে, তাই না? এই ক্ষেত্রে আমাদের এই সেলের ফরম্যাট চেঞ্জ করতে হবে। এই সেলের ফরম্যাট আছে এখন নিউমেরিক বা নাম্বার। ঠিক আছে? এই সেলের ফরম্যাটটাকে চেঞ্জ করে কোথায় নিয়ে যেতে হবে, টেক্সট। তাহলে এটা চেঞ্জ করার জন্য আমরা এই জেনারেল থেকেও করতে পারি, মানে এই আমাদের এই হোম ট্যাবের আন্ডারে যে নাম্বার যে গ্রুপটা আছে সেখান থেকেও করতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল থেকে আমরা তাকে টেক্সট করে দিতে পারি। পারি কিনা? এখন আমরা জাস্ট এখানে লিখলাম কত, 01, এখানে লিখলাম কত, 02। জাস্ট এখন যদি আমি রিলেটিভস করে দেই তাহলে সেই অনুযায়ী অটো ফিট হয়ে যাবে। ঠিক আছে? এতটুকু বুঝতে পারছি তো? ওকে। আমি চাইলে এগুলাকে, আমি যদি চাই এগুলাকে সেন্টার করে দিতে পারি, তাই না? ওকে। এখন হচ্ছে প্রোডাক্ট আইডি, তারপর হচ্ছে প্রোডাক্ট নেম, তারপর হচ্ছে কোয়ান্টিটি, তারপর হচ্ছে রেট, তারপর হচ্ছে কি অ্যামাউন্ট। এই ক্ষেত্রে আগে আরো আসে কাস্টমার নেম অ্যাড্রেস আছে, তাই না? এটা আমি কপি করে দেই, কপি করে দিলাম, তাই না? তারপর কি আছে দেখি তো, ডেট, ডেট এন্ড মোবাইল, তাই না? ডেট এন্ড মোবাইল বলে এখানে ছিল নাকি? হ্যাঁ। এখন হচ্ছে কাস্টমার নেম এখানে দিছি, তাই না? তাহলে আমি পারি না কাস্টমার নেম, এই যে এখান থেকে, সরি,
একটু ভালো করে দেখি। হ্যাঁ, তাহলে এই যে দেখেন কাস্টমার নেম যেহেতু লিখে রেখেছি, এটাকে আমি পারি কিন্তু এভাবে একটু টেনে দিতে না, অথবা আমি পারি যে দুটাকে মিলে একটা করে দিতে। কারণ দুটো মিলে একটা করলে কি হবে, তাহলে এই সেলটাকে আমাকে আর বড় করতে হবে না, নতুবা কিন্তু এই কাস্টমার নেমটাকে নেওয়ার জন্য আমাকে কিন্তু বড় করে ফেলতে হতো, তাই না? এখন এটাকে আমি সেন্টার না করে এটা একটু লেফটে রাখি, এগুলোকে একটু লেফটে রাখি, ঠিক আছে? আর এই দুটাকে চাইলে আমি একটু মার্জ করে দেই, তাহলে আমার কাস্টমার নেমটা যদি বড় হয়, অ্যাড্রেসটা যদি বড় হয়, তাহলে আমি লিখতে পারবো। বুঝা গেছে এখন? আমার ড্রাফট কিন্তু কমপ্লিট, ঠিক আছে? আমি এটাকে একটু আপাতত হাইলাইট কালার একটা দিয়ে দিই, ফিল কালার দিয়ে দিই একটু, কারণ আপনাদের কাজটা দেখতে স্মুথলি বোঝা যায়। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের ড্রাফট কিন্তু হয়ে গেছে, তাই না? ড্রাফট কমপ্লিট না? এখন আমাদের কাজ স্পেসিফিকেশন মেনে কাজ করতে হবে। এখন আমাদের দেখতে হবে পেজ কোন ধরনের আহ, কি বলে, পেজ লেআউটটা আমাদের ঠিকঠাক করতে বলছে কিনা আমাদের দেখতে হবে, যে পেজ এ4 বলছে কিনা, এটাকে ল্যান্ডস্কেপ করতে বলছে কিনা, এই জিনিসগুলো করতে বলছে কিনা, ঠিক আছে? যদি না বলে তাহলে আমি আমার মতো করে নেব, ঠিক আছে? তাহলে আমরা পেজ লেআউটে যাই, এটাকে আমরা এ4 দেই, দেন এটাকে ল্যান্ডস্কেপ করে রাখি আমরা, ঠিক আছে? ল্যান্ডস্কেপ করে রাখলে মোটামুটি ভালো জায়গা পাওয়া যায় না? অথবা আমি চাইলে এটাকে পোর্ট্রেটই রাখি, পোর্ট্রেট রাখলে কি বেশি কমে যায় না? বেশি কমে যায় না, এটা একটু বাইরে চলে গেছে না? এটা থাকুক, হ্যাঁ। এটা পরবর্তীতে কিভাবে ঠিক করতে সেটা আমরা দেখবো। তাহলে আমরা পোর্ট্রেটই রাখলাম, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে প্রোডাক্ট আইডি কি করব, প্রোডাক্ট নেম কি করব, কোয়ান্টিটি কি করব, রেট কি করব, অ্যামাউন্ট কি করব। এই ক্ষেত্রে স্পেসিফিকেশন গুলো আমাদের একটু ভালো করে দেখতে হবে। ফন্ট সাইজ নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, ফন্ট সাইজ কি হবে না হবে সেটা আমরা পারি অলরেডি। লোগোটা কিভাবে আনতে হয় সেটাও কিন্তু আমরা জানি না? জাস্ট একটা ছবি যেভাবে আনতে হয়, যদি আপনার ছবি যদি নাই থাকে, তাহলে আপনার জাস্ট একটা ইনসার্টে কি করবেন, একটা শেপ নেবেন, আম, একটা লোগোর মতো দেখতে এমন একটা শেপ নেবেন। হ্যাঁ, কি শেপ নেওয়া যায় বলেন তো? হ্যাঁ, নিতে পারেন, বা এইটা মনে করেন আপনার একটা লোগো আর কি, জাস্ট এখানে বসাই দিবেন আর এটার একটা সাইজ দিয়ে দিবেন। সাইজ কত কত বলেন তো? 0.772, তারপরে 51। তাহলে আমাদের এই যে একটা লোগো হয়ে গেল না? ঠিক আছে, তাহলে লোগোটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আর এই লেখাটা কি ছিল বলেন তো? এই লেখাটা কিন্তু রাইটে ছিল, সে তো ইনসার্ট থেকে সেভ আনছি আমরা, যেভাবে আনি, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের লোগো হয়ে গেল, এই লেখাটা কিন্তু লেখা হয়ে গেল। আমাদের কিন্তু ফুল ফরম্যাট কিন্তু মানে আমাদের এটা কি স্যাম্পল, হ্যাঁ, স্যাম্পলটা কিন্তু দাঁড় করে ফেললাম। এখন আসি পরবর্তীতে, স্পেসিফিকেশন গুলো একটু ভালো করে খেয়াল করেন। সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল, সেটা তো আমরা স্যাম্পল অনুযায়ী করব। ডেট ইজ ইউজিং ডেট ফরম্যাট, ডেট ফরম্যাটটা আজকের হবে, ঠিক আছে? আর এই ফরম্যাট হবে, আগে ডেট থাকবে, পরে মাস, পরে কি ইয়ার, তবে তারিখটা হবে কি আজকের তারিখ। আজকের তারিখ বলতে আপনার পিসিতে যে তারিখ দেখাচ্ছে আজকে সেটা হবে। এখন আজকের তারিখ আনার জন্য আমরা একটা ফাংশন ইউজ করে থাকি, যে ইকুয়াল টুডে, ঠিক আছে? এই টুডে দিলে আজকের তারিখ চলে আসে, দেখেন, ইকুয়াল, ভালো করে খেয়াল করেন, শুধু টুডে ফাংশন দিয়ে আপনি ব্র্যাকেট ক্লোজ করলেও করতে পারেন, নাও করতে পারেন, জাস্ট এন্টার দিলে কি হয়ে যাবে, আজকের তারিখ দেখেন, আজকে কত তারিখ, 27 তারিখ, 6 মাস। এখন আপনাকে ফরম্যাট কি করতে বলছে এখানে, এটা তো আমি আজকে তারিখ নিয়ে আসলাম, কিন্তু ভ্যালিডেশন এটাকে একটা ফরম্যাট করতে বলছে, ডেট আগে, মাস পরে, তারপর কি ইয়ার, কিন্তু এই জায়গায় দেখেন আগে মাস পরে কি ডেট। তাহলে আমরা কিন্তু সবসময় কিন্তু ফরম্যাট চেঞ্জ করা জানি। এই যে এখানে আমরা ফরম্যাট চেঞ্জ করছি না, নাম্বারের জায়গায় টেক্সট, সেম ওয়েতে আমরা রাইট বাটন ক্লিক করব, ফরম্যাট সেলে যাব, এখন এখানে ডেটে যাব, কোথায় যাব, ডেটে, তারপর এখান থেকে খুঁজে নিয়ে আসবো আমাকে কি বলছে, কোন ডেটটা বলছে। দেখেন এখানে কি বলছিল আগে বলেন তো, আগে কি বলছে, আগে আগে মাস না আগে ডেট,
হ্যাঁ, এই যে দেখেন এটা আগে কি ডেট, পরে কি মান্থ, পরে কি ইয়ার, তাই না? তাহলে আমরা এই ফরম্যাটটা নিতে পারি না? জাস্ট এখানে সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম, দেখেন চলে আসলো। কিন্তু চাইলে আরো ফরম্যাট নিতে পারি আমরা, আরো অনেক ফরম্যাট আছে ডেটের। হ্যাঁ, আপনার কাছে যেটা মনে হয়। ঠিক আছে, এটা নেই, এটা নিলে সারটা পরিপূর্ণ আসবে। ঠিক আছে, এখন বুঝতে পারছি আমাকে যে ফরম্যাট করতে বলছে সে ফরম্যাট করতে পারছি। আর আজকে ডেট আসছে কিনা, আমি যখন কালকে এটা ওপেন করবো তখন কিন্তু 27 তারিখ আর থাকবে না, তাই কিন্তু চেঞ্জ কত হবে, 28। সে কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, কারণ আমি কিন্তু সূত্র দিয়ে করেছি, ফাংশন দিয়ে করেছি, মানে আজকের ডেট। যখনই ওপেন করবে সেই তারিখ এখানে যা পাবে সে এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমি কিন্তু এটা ম্যানুয়ালি লিখে দেয়নি। ঠিক আছে, তাহলে ডেট নিয়ে ঝামেলা আছে। ওকে, মোবাইল নাম্বারের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 11 ডিজিট হইতে হবে, 11 ডিজিটের বেশি হওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি বলেন তো, এটাকে প্রথমে ফরম্যাট করব কি বলেন, টেক্সট। ঠিক আছে, এখন টেক্সট করলে 0123 আমি কিন্তু 20-30 টাকা এখানে ডাটা দিতে পারি, দিতে পারি কিনা। কিন্তু আমাকে বলছে কি 11টা ডিজিটের বেশি হবে না, কমও করা যাবে না। তাহলে এই জিনিসটা আমরা কোন সূত্র দিয়ে করতাম বলেন তো, লেন দিয়ে করতাম। লেন দিয়ে করতাম না এই ফিক্সড করার জন্য। কাজ কিন্তু একই, আপনাকে কাজটা বুঝতে হবে। এখন আমি যদি এখানে বলে দিই, আচ্ছা এখানে আমি স্যাম্পল হিসেবে এখানে করি ইকুয়াল লেন, এলইএন লেন, লেন দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম কত, 11। এখন দেখেন ফলস দেখাচ্ছে, কারণ এখানে কোনো ডাটাই নেই। আমি 0 1 2 3 4 5 6 7 8 9, তাহলে টোটাল কয়টা হলো, 10টা না 11টা। এখন কি দেখাচ্ছে, ট্রু। এখন একটা নাম্বার বেশি দিয়ে আমি কি দেখাচ্ছে, ফলস, তার মানে আমার কাজটা কিন্তু ঠিক আছে। এখন জাস্ট এইটাকে কপি করে কোথায় নিয়ে বসাই দিব, এই সেলে থাকা অবস্থায় যাব কোথায়, ডাটাতে যাব, ডাটা ভ্যালিডেশনে যাব। দেন আমি কি করব, এর জায়গায় কাস্টমে যাব। এখানে কিন্তু আমার এন্ড ফাংশন ইউজ করা লাগে না, কাউন্ট ইফ করা লাগে না, আমার তো একের অধিক দরকার নাই, আমার এই একটা সেলই দরকার শুধু। এই জন্য শুধু এটাকে আমি কি করছি, ফিক্সড করে দিয়েছি 11 ডিজিটে, জাস্ট তিনটা। এখন বোঝা গেছে। এখন আপনি এখানে লেখা ট্রাই করেন, আপনি 01988578693, আচ্ছা 2 দিয়ে দিলাম, নিচ্ছে না। তার মানে আমার কিন্তু 11 ডিজিটের বেশিও নিবে না, কমও নিবে না। এই হচ্ছে আমার মোবাইলের ভ্যালিডেশন। বোঝা গেছে, মোবাইলে ভ্যালিডেশন কিভাবে করব। আপনি নিজেকে প্রশ্ন করবেন আপনি কি করতেছেন। আমি কিন্তু প্রশ্ন করার সাথে সাথে কিন্তু ল্যান ফাংশনের কাজটা আমার মাথায় কিন্তু চলে আসছে। বুঝতে পেরেছেন? তো এরকমই কাজ ঘুরে ফিরে ল্যান, কাউন্টিং, ইফ ফাংশন, এন্ড ফাংশন, এগুলাই দিয়ে আপনাদের কাজ। যে কাজটা আসবে সেই কাজটা স্পেসিফিকেশন বুঝে কাজটা মাথায় নিয়ে আসতে হবে, কি করলে কাজটা সলভ করা যায়, কি লজিক্যাল করা যায়। ঠিক আছে, ওকে। আর কাস্টমার নেম তো আমরা নিজেরাই লিখবো নাকি, তো এটাকে একটু লেফটে রাখি, কারণ এগুলো লিখে যদি আপনার সেন্টারে চলে যায় তাহলে একটু বিশ্রী দেখা যাবে না। এবার কেটে দিই এগুলো, আমাদের এখন দরকার নাই এগুলো। বুঝতে পারছি, আর এগুলোকে লেফট করে দিই, সেন্টার না করে। ওকে, তাহলে আমাদের কিন্তু ডেটের ডেট হয়ে গেল, মোবাইল নাম্বার হয়ে গেল, এখন হচ্ছে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম। এই ক্ষেত্রে দেখি আমাদের এখানে কি বলছে। আচ্ছা এটাকে আমরা ডিলিট করে দিতে পারি, এটা দরকার নাই আর আমাদের। হ্যাঁ, স্পেসিফিকেশন দেখে। তাহলে মোবাইল নাম্বার 11 ডিজিট হয়ে গেল। এখন বলছে প্রোডাক্ট আইডি অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ফর আইটেম 6, প্রত্যেকটা আইটেমের জন্য এক একটা ইউনিক আইডি তৈরি করতে হবে, মানে এক একটা প্রোডাক্ট আইডি তৈরি করতে হবে। কারণ একটা প্রোডাক্ট আইডির সাথে একটা প্রোডাক্ট আইডি যদি ম্যাচ করে ফেলে তখন কিন্তু আর সেই প্রোডাক্টটা বিক্রি করতে পারবে না। কারণ মনে করেন সে একটা প্রসেসরের সাথে একটা মাউসের প্রোডাক্ট আইডি ম্যাচ করছে, সে নিচে প্রসেসর, সে ম্যাচ করছে, সে জানেই না, সে মাউসের বিল রেখে দিছে, একটা প্রসেসরের দাম 10,000 টাকা, আর একটা মাউসের দাম 450, 500, 600 টাকা। তাহলে সেম হওয়া যাবে, হওয়া যাবে না কিন্তু। তাহলে আমাদের প্রোডাক্ট আইডিটা ইউনিক হইতে হবে। এখন ম্যানুয়ালি লিখতে গেলে তো হইতেই পারে, হতে পারে না, হতেই পারে। তাহলে এটা এখন কিভাবে করব সেটা আমরা অলরেডি আমরা শিখে ফেলছি। জাস্ট এটা এখন কিভাবে করবো আমরা করবো, বাট এর সাথে বলছে আইটেম নেম। এই দুইটা জিনিস একসাথে যদি আমি না করি তাহলে এটা আমি সহজে বুঝবো না।
বলছে প্রোডাক্ট আইডি অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক, এটা বুঝলাম যে ওরে ইউনিক আইডি বানাইতে হবে। দেন বলছে আইটেম নেম, আইটেম নেমের ক্ষেত্রে বলছে অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট, মানে একটা ড্রপ ডাউন লিস্টকে আমি অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? যা অ্যাপ্লাই করলে আইটেম নেমটা উইল বি প্লেসড অটোমেটিকলি, মানে একটা জিনিসে আমি ড্রপ ডাউন লিস্ট থেকে আমি কোনো একটা সিলেক্ট করলে অটোমেটিকলি আইটেম নেম আমার চলে আসবে। সেটা কি সিলেক্ট করলে? প্রোডাক্ট আইডি। এখান থেকে বলেন তো আমি কি আইটেম নেমের ড্রপ ডাউন লিস্ট তৈরি করবো না প্রোডাক্ট আইডি ড্রপ ডাউন লিস্ট করব? প্রোডাক্ট আইডি। বিষয়টা বোঝা গেছে? অনেকে মনে করে আমাকে তো আইটেম নেমের ক্ষেত্রে ড্রপ ডাউন লিস্ট করতে বলছে, আসলে বিষয়টা কিন্তু তা নয়। পুরো জিনিসটা একটু ভালো করে অবজার্ভ করলে বোঝাই যাচ্ছে যে ড্রপ ডাউন লিস্ট হবে কি প্রোডাক্ট আইডি। এখন কথা হচ্ছে মানে একটা জিনিসের দুটা কাজ করতে পারবেন না। ইউনিক আইডির সাথে আপনি একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করা যায় না, কারণ ডাটা ভ্যালিডেশন থেকে যে কোনো একটা কাজ আপনি করতে পারবেন। লিস্ট ডাটা ভ্যালিডেশন থেকে করি, তারপর কি ইউনিক আইডিটা আমরা ডাটা ভ্যালিডেশন থেকে করি, যে দুইটা জিনিস একসাথে অ্যাপ্লাই করা পসিবল না। এই জন্য আমরা সরাসরি কি করব, এইখানে প্রোডাক্ট আইডি আমরা ভ্যালিডেশন করব না। কেন করব না? একটা হচ্ছে দুইটা জিনিস একসাথে করা যায় না সেই বিধায়, আরেকটা হচ্ছে এখানে আমাকে ড্রপ ডাউন লিস্ট তৈরি করার পরে চেঞ্জ করে সাথে সাথে প্রোডাক্ট নেমটা আসতে হবে। ঠিক আছে? এই জন্য এখানে আমরা কি করব না, ইউনিকটা এখানে করব না, আমরা আমাদের ডাটাবেজের বাইরে অন্য একটা জায়গায় স্টোর করব। সেখান থেকে আমরা এখানে লিস্ট তৈরি করে দেব। ঠিক আছে? কারণ আমাদের মালামাল কিন্তু আমাদের ইনভয়েসে সব থাকে না, অন্য জায়গায় স্টোর থাকে, সেখান থেকে আমরা এনে একজনকে বিল করে দিই। বুঝতে পারছি? তাহলে মনে করি আমাদের প্রোডাক্ট নেম এবং প্রোডাক্ট আইডি অন্য একটা জায়গায় স্টোর করা আছে। ঠিক আছে? তো এই স্টোরটা আমরা একটু বাইরে করব। হ্যাঁ, তাহলে আমরা কি কি প্রোডাক্ট কি কি বাইরে করতে হবে এই কাজটা করতে গেলে? আমাদের কি কি দরকার? স্টোরে আমাদের কি কি ইনক্লুড থাকা দরকার? প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, আর হচ্ছে তার রেট। এই তিনটা জিনিস হলে আমি একজনকে একটা মেমো করে দিতে পারি, পারি না? তাহলে তিনটার জন্য আমরা এখানে তিনটা এভাবে সিলেক্ট করে ফেলতে পারি, সমানে সমানে করলেই তো হয়ে যাবে না? এটা কি 7টা পর্যন্ত না 8টা? কয়টা? 8টা না? কিন্তু প্রোডাক্ট কোনো 7টা আমাদের না, তাহলে আমরা 7টাই নেবো এখান থেকে। তাহলে এটা হচ্ছে কি আমাদের কি আইডি, তাই না? প্রোডাক্ট আইডি। আমি শুধু আইডি লিখে, প্রোডাক্ট 8টা না, প্রোডাক্ট মেল প্রোডাক্ট 7টা। এটা আপনাদের কাল বোঝার জন্য এটা দিচ্ছি আর কি। ঠিক আছে? তারপর হচ্ছে কি এই যে আমার শিফট, তারপর হচ্ছে কি প্রোডাক্ট নেম, তাই না? আমি একটু সংক্ষিপ্ত ভাবে লিখে, কারণ এটা আমার ডাটাবেজের বাইরে, এটা আমার এত জরুরি না। মানে আমাকে কাজ দেখানো তো জরুরি না, কারণ এটা আপনাকে দেখা যাবে না। এটা মনে করেন একটা ব্যাকএন্ড কাজ, একটা সফটওয়্যার জন্য ব্যাকএন্ড কিছু কাজ থাকে না, সে ব্যাকএন্ড কাজ। ঠিক আছে? তারপর কি এটা রেট, যেমনটা লাগে। তাহলে এটা হচ্ছে আমাদের আইডি, প্রোডাক্ট নেম, এটা হচ্ছে রেট, তাই না? ওকে। এখন কথা হচ্ছে এগুলো তো আমাকে এখানে স্টোর করে রাখতে হবে আইডি গুলা, কিন্তু আইডি কি বলছে? ইউনিক। ইউনিক বলছে না? তা ইউনিক করার জন্য আমাদের কি করতে হয়? ইউনিক করার জন্য মোটামুটি আমাদের 4টা শর্ত পূরণ করতে হয়। তার মধ্যে এখানে ফিক্স করে বলে না, এই জন্য আমরা দুইটা শর্ত পূরণ করলে ইউনিক হয়ে যায়। সেটা হচ্ছে কি, ডিজিট ফিক্স থাকতে হবে আর একের অধিক যেন রিপিট না হয়। এই দুটো জিনিস করার জন্য কি কি ফাংশন ইউজ করতে হয়? লেন। লেন কেন ইউজ করি? যে আমাদের কি বলে এটাকে, আমার ডিজিটটাকে ফিক্স করার জন্য। আর কাউন্টিং কেন ইউজ করি? একের অধিক যেন রিপিট না হয়। ঠিক আছে? তাহলে আমরা কি করব, আমরা এখানে আগে টেস্ট করে নিই না, যে কোনো এক জায়গায় টেস্ট করি ইকুয়াল, দেখা যায়? আচ্ছা ইকুয়ালটা ওটা একটু জুম করে নিই। হ্যাঁ, হ্যাঁ, ইকুয়াল। এটা কিন্তু আমরা বাইরে করব ডাটাবেসটা, যেন আমার কোনোভাবে পেজের ভিতরে না আসে। ঠিক আছে? ইকুয়াল। আর এটা চাইলে আমরা অন্য শীটেও করতে পারি, এরকম অন্য, সরি কেটে নিই। আমরা চাইলে কিন্তু আরেকটা শীট নিয়ে তৈরি করতে পারি, কিন্তু একটা শীট করতে গেলে বারবার এই শীট থেকে ওই শীট যেতে হবে, কিন্তু আমরা তো এখন এত সময় পাবো না। ঠিক আছে? এই জন্য ওই শীটে না করে আমরা যে শীটে কাজ করতেছি তারই ডানে, মানে পেজের বাইরে করা ট্রাই করবো। ঠিক আছে? তাহলে আমরা কি করব, এখানে টেস্ট করব ইকুয়াল, যেহেতু দুইটা ফাংশন একসাথে কাজ করতে হবে, একসাথে ট্রু হতে হবে, এই জন্য কি ইউজ করবো? এন্ড ফাংশন। এন্ড এর পরে হচ্ছে আপনাকে ডেট ফিক্স করার, সরি ডিজিট ফিক্স করার জন্য কি ইউজ করতে হবে? লেন, এলিয়ান লেন। এই যে লেন,
কাকে ফিক্স করব, এই সেলটাকে ফিক্স করব, ঠিক আছে। দেন কি ব্র্যাকেট ক্লোজ, দেন এই সেলে কতটা ডিজিট হইতে হবে, 6টা। এই 6টা আমরা কিভাবে বুঝবো, ওই যে আমাদের স্যাম্পলে গণনা করে তারপর বুঝবো, ঠিক আছে। 6। এখন হচ্ছে আমরা তো ডিজিট ফিক্স করলাম, কিন্তু এই ডিজিটটা যে ফিক্স করলাম এই জিনিসটার জন্য আর দ্বিতীয়বার রিপিট না হয়, ঠিক আছে। এই 6টা যে ফিক্স করলাম এই 6টার জন্য দ্বিতীয়বার রিপিট না হয়, সেম 6টা, ঠিক আছে। কি কাউন্ট, এন কেন ইউজ করি, লেন আর কাউন্ট দুইটাই জন্য একসাথে ট্রু হয়, ঠিক আছে। কারণ যে কোনো একটা হলে তো হবে না, তো তার ইউনিক হলো না, ঠিক আছে। তাহলে ইউজ করবো কি কাউন্ট ইফ, চলে আসছে। হ্যাঁ, এখন কি করব, কাউন্ট ইফ করার সাথে সাথে এখানে আবার থেকে ক্রাইটেরিয়া বলে দিচ্ছে, প্রথমে কি দিতে হবে, রেঞ্জ। তাহলে রেঞ্জ কি, এখান থেকে পুরাটা, এই রেঞ্জ থেকে কি করতে হবে, অ্যাবসোলিউট করতে হবে। অ্যাবসোলিউট করার জন্য F4, দেন কমা। এখন এই যে আমি যে ফিক্সড করছিলাম যে এখানে এই সেলে এই কয়টা ডিজিট হতে হবে, এই তার পারপাসে কি হবে, এই রেঞ্জটা আমাকে কাউন্ট করবে। তাহলে এই সেলটাকে সিলেক্ট করব, দেন ব্র্যাকেট ক্লোজ। এখন এই সেলের পারপাসে বাকি সেলগুলোকে কি কাজ করবে, যেন একের অধিক রিপিট না হয়। তাহলে আমরা বলতে পারি না লেস দেন 2 অথবা ইকুয়াল 1, লেস দেন 2, ব্র্যাকেট এন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব, ঠিক আছে। এখন জাস্ট কি এইটা, এখন কি আসছে, ফলস। কেন ফলস আছে, এখানে কোনো ডাটাই নেই। এখন আমি 1 থেকে 6 পর্যন্ত দিয়ে দেখি, ট্রু আছে, তার মানে এটা কি ঠিক আছে। এখন আমি আরেকটা ডিজিট বাড়িয়ে দিয়ে দেখি, ফলস, তার মানে আমার কিন্তু ফাংশনটা ঠিকঠাক মতো কাজ করছে, ঠিক আছে। এখন জাস্ট এই ফাংশনটাকে কি করব, সিলেক্ট করে কপি করে একটা ইন্টার দিয়ে মানে এটাকে সলভ করে তারপর আমরা এই সেলে থাকা অবস্থায় কোথায় যাব, ডাটাতে যাব, ডাটা ভ্যালিডেশনে যাব, দেন এনি জায়গায় আমরা দিব কাস্টম, কাস্টমের জায়গায় দিব ফর্মুলা, এবং এটা পেস্ট করে জাস্ট দেন ওকে। হ্যাঁ, তারপর এখানে জাস্ট আমরা রিলেটিভ করে সেলগুলো দিয়ে দেব, ঠিক আছে। এখন আমি যদি চেঞ্জ করতে যাই, এখন আপনাকে দেখে মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে কি সবগুলো একই রকম, আসলে এটা আমি রিলেটিভ করার কারণে এগুলো দেখাচ্ছে, আসলে এগুলো কোনো ধরনের কাজ না। এখন আপনি যা লিখবেন তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এখন আমি যদি লিখি 1 2 3 4 5 6, হ্যাঁ এখন আমি লিখি 1 2 3 4 5 6, ঠিক আছে। এখানে আমি 6 এর জায়গায় লিখি 5 5, সে নিবে কারণ এটা ভিন্ন, ঠিক আছে। এখানে আমি লিখি 7, সে নিবে। বুঝতে পারছি এবার কিভাবে ইউনিক করতে হয়। এখন কত হচ্ছে, আমি এগুলা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমাকে যে আইডি গুলা বলছে সেগুলা লিখে দিব। কি বলছে, এনএসডি, প্রত্যেকের ক্ষেত্রে এনএসডি আছে 01 থেকে 07 পর্যন্ত, তাই না। তাহলে আমরা লিখি এনএসডিএ 01, এনএসডিএ 02। আমি ভুলবশত ডাবল এ দিয়ে দিছি, এটা কিন্তু আমি ভুলবশত দিয়ে নাই, আমি বুঝেই দিছি। কেন দিছি, আপনাদের বোঝানোর জন্য যে এরকম ভুল হইতেই পারে। কিন্তু আমার যদি এই ভ্যালিডেশন করা না থাকতো আমি তো 13 পাইতাম না, কারণ আমি 1000 2000 ডাটা নিয়ে যখন কাজ করবো আমার মাথা এমনি ঠিক থাকবে না, তাই না। এখন বুঝতে পারছি, দেখেন সে নিয়েই নেই। তাহলে NSDA 02, ঠিক আছে। এখন আমরা চাইলে এইভাবে একটু ইয়ে করতে পারি, হয়ে গেল, তাই না। এখন একটা চেঞ্জ করে আবার দেখি, এটাতে পাস দেই, নিচ্ছে না, তার মানে এখন আইডি গুলো কিন্তু ঠিক আছে। এখন আইডির পারপাসে আমার NSDL 01 মানে এই আইডিতে কি প্রোডাক্ট নেম আছে বলেন তো, একটু কাইন্ডলি একটু বলে ফেলেন সবাই। ওয়ানে কি আছে বলেন তো, ল্যাপটপ। এগুলা বানান যেন যেভাবে লিখবেন, স্মল ক্যাপিটাল যা লিখবেন সেগুলো কিন্তু যেন এভাবেই থাকে। এর রেট কত বলেন তো, ল্যাপটপের রেট কত, 56,000। 02 এর আইডির প্রোডাক্ট নেম কি, মাউস, এর প্রাইস, তারপর হচ্ছে কি 03 কিবোর্ড, DORD কিবোর্ড, প্রাইস 650। এখন দোকানদার তার নিজের ইচ্ছা মতো একটা প্রাইস এখানে দিয়ে রাখতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে কি আইডি, প্রোডাক্ট আইডি 4, কত 19,500।
তারপর হচ্ছে 05 মাল্টিমিডিয়া 20,000। তারপর হচ্ছে 6 আর এটা ক্যাপিটাল দিই না, র্যাম কত 2121। আচ্ছা 07 প্রসেসর না কত 10,000। এই যে দেখেন আমার ডাটাবেস কিন্তু এখন তৈরি, তাই না? এখন প্রোডাক্ট নেমের ক্ষেত্রে কি বলছে বলেন তো, একটু ছোট করে দিই, তাই না? আচ্ছা এই ট্রু আর এখন রাখার দরকার আছে আমার, মানে এই সূত্র এখানে রাখার দরকার আছে আমার নাই, এটা ডিলিট করে দিলাম, আর দরকার নেই এটা আমার টেস্ট করার। আমি টেস্ট করে আমার জায়গা মতো বসিয়ে দিছি, তাই না? আমার যেখানে বসানো দরকার ছিল। এখন আসি প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডি ক্ষেত্রে কি বলছিল, ইউনিক হইতে হবে এবং ড্রপ ডাউন লিস্ট হইতে হবে। তাহলে ইউনিক তো আমরা অলরেডি করেই ফেলছি, করছি না? এখন আমরা কি করবো, এখানে ড্রপ ডাউন লিস্ট করবো। ড্রপ ডাউন লিস্টের জন্য আমরা কোথায় যাব, আবার ডাটা ভ্যালিডেশনে যাব, তাই না? এই ভ্যালিডেশনে এনি জায়গায় কি দিব, লিস্ট। এই লিস্টে গিয়ে এখন আমরা জাস্ট কি করব, এখান থেকে সোর্স দিয়ে দিব, তাই না? আমরা কি হাতে লিখবো, হাতে লিখলে কিন্তু আর ইউনিক থাকবে না, ঠিক আছে? এখন যদি আমি নিয়ে আসি সেটা কিন্তু ইউনিক হবে, ঠিক আছে? এখন জাস্ট এইটা, এই যে দেখেন আমার হয়ে গেছে, এখন জাস্ট এটাকে চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে? এখন আমি যেটা দিতে চাই সেটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে প্রোডাক্ট নেম কি, হ্যাঁ সবই তো হবে, সবই তো হবে। আমি তো এই যে আমি যে রেঞ্জ দিয়ে দিছি এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? আর হাতে ম্যানুয়ালি লিখে কমা দিয়ে দিয়ে লিখতাম, ঠিক আছে? এখন কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে এখন প্রোডাক্ট নেম। আমাকে বলছিল কি, এটা চেঞ্জ হওয়ার সাথে সাথে কি হবে, প্রোডাক্ট নেম কি হবে, চেঞ্জ হবে, মানে এই আইডি অনুযায়ী প্রোডাক্ট নেম আসবে। তাহলে আমি কি বলতে পারি না, ইকুয়াল ইফ যদি এখানে যদি এটা হয়, ইকুয়াল যদি কি হয়, এখানে যদি কি হয়, ইকুয়াল যদি এনএস DS01 হয়, তাহলে কি হবে, কি হবে 01 এর জায়গায় কি হবে, ল্যাপটপ, ল্যাপটপ, তাই কি না, কমা ল্যাপটপ, তাই না, কমা। এখন এইভাবে আমার প্রতিটা আইডি আবার লিখতে হবে কি, আবার কি করতে হবে, আবার আইডি 2 এর জন্য লিখতে হবে, আইডি 3 এর জন্য লিখতে হবে, আইডি 4 এর জন্য, এইভাবে কতবার লিখতে হবে, প্রতিটা আইডির জন্য। এখন মনে করেন আমার তো এখানে প্রোডাক্ট 7টা, আমার দোকানে কি 7টা প্রোডাক্ট থাকবে, যদি 1000 প্রোডাক্ট হয় তাহলে 1000 বার কি করতে হবে আমাকে, বারবার ইফ দিয়ে বোঝাইতে হবে, যদি এখানে এই প্রোডাক্ট আইডিতে যদি এই আইডি হয় তাহলে এই হবে, এই আইডি হলে এই হবে। এটা কিন্তু আপনি লিখতে কখনোই পারবেন না, পারবেন? আপনি লিখলেন 700 আইডি, আপনি কষ্ট করে লিখে ফেললেন, আপনি আরো 200 প্রোডাক্ট নিয়ে আসলেন, তখন কি হবে, আপনাকে গিয়ে এখানে আবার গিয়ে আপনার এখানে আবার 200 প্রোডাক্ট আইডির ফাংশন এখানে অ্যাড করতে হবে, পসিবল না। তাহলে এই কাজটা কি আমাদের জন্য সম্ভব করা, তাহলে এই কাজটা আমাদের স্কিপ করতে হবে। আপনি সব কাজে এই ফাংশন দিয়ে লজিক্যাল খাটাতে পারেন, কিন্তু সব কাজ করতে গেলে আপনার মাথা থাকবে না। এই ক্ষেত্রে আমরা কি করবো, আমরা কিন্তু একটা জিনিস শিখছি, মনে আছে, একটা কলামের পারপাসে আরেকটা কলাম থেকে আমরা ডাটা খুঁজে নিয়ে আসতে পারি, সেটা কিসের মাধ্যমে বলেন তো, VLOOKUP, এই তো গুড। তাহলে আমরা কিন্তু এরকম কাজ করছি, আমরা জাস্ট এখানে কি করবো, ইকুয়াল VLOOKUP কে কল করব, ঠিক আছে? এখন কি করব, লুকআপ ভ্যালু কোনটা হবে বলেন তো, এই যে প্রোডাক্ট আইডি, অর্থাৎ আমার এই সেলে যে প্রোডাক্ট আইডিটা থাকবে সেটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। আর টেবিলের কোনটা হবে বলেন তো, এই যে আমার এই টেবিলের এটা হবে এটা, বুঝতে পারছেন? অর্থাৎ ওই ডাটাবেস থেকে এখন এটাকে কি করে দেবো, আমি অ্যাবসুলেট করে দেব, করে দিয়ে আমার এই টেবিল এর থেকে কলাম ইন্ডেক্স নাম্বার কোনটা হবে বলেন তো, কারণ আমি কি চাই, প্রোডাক্ট নেম চাই, তাহলে কি হবে, ট্রু চাই, দেন কমা দিয়ে আমরা এক্সাক্ট ম্যাচ করার জন্য আমরা কি করব, ফলস অথবা জিরো, ঠিক আছে? দেন কি এন্টার। এখন দেখেন, এখন এখানে আপনি যতই এখানে কি করেন, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আপনি বাড়ান, এখানে ড্রপ ডাউন লিস্টে যদি প্রোডাক্ট আইডিটা আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে? প্রোডাক্ট আইডি অ্যাড করতে তো আর আপনার সমস্যা নাই, জাস্ট লিস্টে যাবেন, গিয়ে এখানে যা আছে সবগুলো একবারে সিলেক্ট করে দিবেন, করে দিলে প্রোডাক্ট আইডি যদি এখানে থাকে সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যাবে,
বুঝাইতে পারছি? এই গেল প্রোডাক্ট নেম। কোয়ান্টিটি তো আপনি একজন গ্রাহক যে কয়টা নেয় সে কয়টা আপনি দেন, এটা তো আর ফিক্সড না, ফিক্সড না। তাহলে আমরা রেটের ক্ষেত্রে যাই। রেট হচ্ছে আপনার মাল্টিমিডিয়া হলে রেট হবে কত, 20,000, তাই না? তাহলে এই ক্ষেত্রে আপনাকে কি করতে পারেন, ইফ দিয়ে বলতে পারেন, ইফ যদি এই সেলে যদি আমার মাল্টিমিডিয়া হয় তাহলে টাকা হবে 2,000। আবার যদি এই সেলে যদি আমাকে মাউস হয় তাহলে মাউসের জন্য কত টাকা হবে, 500 টাকা। তাহলে এভাবে যদি 1,000 প্রোডাক্ট হয় 1,000-এর জন্য লিখতে হবে। তাহলে এটাও কি আমাদের সময় সাপেক্ষ? তাহলে এই কাজটা আমরা কিন্তু সেম কাজ আমরা কিসের মাধ্যমে করতে পারি, বেলুকা ইকুয়াল বেলুকা, তারপর কি কার কার পারপাসে করব। হ্যাঁ, আপনার তাহলে আইডি দিয়েও করতে পারি, তাহলে প্রোডাক্ট নেম দিয়েও করতে পারি। কারণ আইডি চেঞ্জ হলে যদি এটা চেঞ্জ হয় তাহলে সাথে সাথে কি চেঞ্জ হয়ে যাবে, রেটও। কারণ এই আইডির বরাবরই বা রো বরাবরই কিন্তু আমার কি আছে, রেটটা আছে। তাহলে আমি প্রথমটাই রাখি, ঠিক আছে। এই আইডি দিয়ে আমি চেঞ্জ করি সব, যেহেতু বলছে আইডি চেঞ্জ করলে অটোমেটিকলি সব চেঞ্জ হবে। তাহলে আইডি কমা, তারপর কি টেবিলের, এখান থেকে এটা সিলেক্ট করলাম, করার পরে লক করলাম, দেন কমা, জাস্ট এখন কলাম ইন্ডেক্স কত হবে বলেন তো, 3, দেন কমা, দেন 0 ব্র্যাকেট ক্লোজ, কত হয়েছে, 2,000। আর অ্যামাউন্টের ক্ষেত্রে কি হবে বলেন তো, ইকুয়াল এই কোয়ান্টিটি গুণ রেট। এমন বোঝা গেছে? কোয়ান্টিটি দুইটা হয় যদি রেট কত হয়ে যাবে, এর সাথে 2 গুণ হয়ে যাবে। একটা হলে তো একের সাথে গুণ হবে, ঠিক আছে। তাহলে রেট কিন্তু আমি দিয়ে দিছি। এখন আমি যদি এখানে বলে দেই যে 1 পিস, এমন 1 পিস চলে আসে। এখানে যদি আমি বলে দেই 2 পিস, তাহলে একজন দোকানদার সেলসম্যান কি করবে, জাস্ট এখান থেকে প্রোডাক্ট আইডি চেঞ্জ করবে প্রথমে, তারপর জাস্ট এখানে কোয়ান্টিটি লিখে দিবে, কাস্টমার কোয়ান্টিটি, এখানে অ্যামাউন্ট চলে আসবে। আর এখানে কাস্টমার নেম লিখবে, অ্যাড্রেস লিখে সে প্রিন্ট করে দেবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে বলছে এটার পরে একটা পিস হইতে হবে, তাই না? এখন পাঁচের পরে যদি আমি লিখে দেই যে 5 পিসিএস পিস, এখন কি আসে বলেন তো, ভ্যালু। কারণ টেক্সটের সাথে কখনো নাম্বার গুণ করা যায় না, করা যায়, করা যায় না কিন্তু। তাহলে এখন সেই পিসটা কিন্তু সে টেক্সট ধরতেছে, ঠিক আছে। টেক্সট লেখার কারণে সে টেক্সট চলে আসে। এই জিনিসটা আমরা এখন কি করব, আপনি ফরম্যাট থেকে আপনাকে এই জিনিসটা করে ফেলতে হবে, ঠিক আছে। এই জিনিসটা ফরম্যাট থেকে করতে হবে। আপনাকে কি করতে হবে, আগে এটা করার আগে আপনার যে কোয়ান্টিটি গুলো আছে তাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি ফরম্যাট সেলে যাবেন, রাইট বাটন ক্লিক করে কোথায় যাব, ফরম্যাট সেল। আমি নিজের মতো করে এটাকে কাস্টম করবো, তাহলে কাস্টমে যাবেন, ঠিক আছে। কাস্টমে গিয়ে এই যে জেনারেল লেখাটা আছে না, এটা মুছে ফেলবেন, ঠিক আছে। মুছে ফেলে এটা কি করবেন, হ্যাশ দিয়ে ডাবল কোটেশন দিয়ে দিবেন, হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পারছেন? ওকে দেই, ও সরি সরি, মিস্টেক হয়েছে। কাস্টমে যাব, হ্যাশ দিব, তারপর হচ্ছে কোটেশনের ভিতরে লিখে দিব কি, পিসিএস পিস, ঠিক আছে। এখন ওকে দেই। এখন আমি লিখি এখানে 2, কি চলে আসছে, পিস কি আমি লিখছি, এখানে এখানে যদি আমি লিখি 5 পিস, কি লিখছি, লিখি নাই কিন্তু। তো জিনিসটা কি হলো, এখন পিস বলেন, টাকা বলেন, যাই বলেন, যদি মনে করেন এর সাথে আমার কোনো সেল গুণ করতে হবে, তাহলে এই জিনিসটা সরাসরি আমরা টেক্সট ভাবে লিখবো না। এখন সে কিন্তু পিস আর পিস সে বুঝে না, আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে পিস আছে, কিন্তু সে কিন্তু টেক্সট সংখ্যা সংখ্যাই বুঝতেছে। তাহলে জিনিসটা করব কিভাবে, আবারও বলি, আমি যে যতগুলো সেলে করতে চাই সবগুলো সেলকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে যাবো কোথায়, ফরম্যাট সেল, তারপর কাস্টমে গিয়ে জেনারেল থাকবে, এখানে জেনারেলটা কেটে প্রথমে হ্যাশ দিব। হ্যাশ মানে হচ্ছে এখানে যে কোনো টেক্সট, যে কোনো সংখ্যা, ঠিক আছে। আর আমরা সবসময় জানি কি, একটা টেক্সট লিখতে হলে কি করতে হয়, কোটেশন, ডাবল কোটেশনে লিখতে হয়। এখানে আপনার পিস থাকলে পিস লিখে দিবেন, অন্য কিছু থাকলে অন্য কিছু লিখে দিবেন, ঠিক আছে। ডাবল কোটেশন হয়েছে কি, হ্যাঁ, দেন ওকে। বুঝতে পারছেন? এখন দেখেন এই 2 এর পরে একটা স্পেস আসছে না, আমি কিন্তু তখন হ্যাশের পরে একটা স্পেস দেই নাই। তো হ্যাশের পরে যদি স্পেস দিয়ে কোটেশনের ভিতরে লেখেন তাহলে এখানে একটা স্পেস দিয়ে পিস লেখাটা আসবে, বুঝা গেছে এবার? এখন দেখেন সে কিন্তু গুণ হয়ে গেছে, দুইটা নিতে পারছি। এখন আমি যদি বলি 5টা,
এখন কোনো ঘরে যদি মনে হয় আপনার পিস না অন্য কিছু, তাহলে এটা ডিফল্ট ভাবে, এটা সিঙ্গেল ভাবে এটা আবার রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যেতে হবে। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেছে? ওকে, তাহলে দেখেন এখানে আমার আর কি কাজ আছে বলেন? এখানে আর কোনো কাজই নেই, শেষ, প্রায় হয়ে গেছে প্রায়। এখন আমি এখানে সিরিয়াল বাই দিই, এখানে প্রোডাক্ট নেম দিয়ে আইডি দিলাম একটা, এখানে দিলাম কি 2, এখানে দিলাম কত 3, বিষয়টা খেয়াল করেন কিন্তু, এখানে দিলাম কত 4, এখানে দিলাম কত 5, এখানে দিলাম কত 6। আমি এমনি সাজায় দিচ্ছি, কারণ ওরা তো সাজায় নিবে না, ওদের যেটা দরকার সেটা নিবে, তাই না? এখানে দিলাম কত 7, আর এখানে যদি আমাদের আর যেহেতু প্রোডাক্ট অ্যাড করা হয় নাই, এমনিতে আমরা একটা 1 2 দিয়ে রাখি। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা কিন্তু এখানে ধরে কিন্তু এটাকে ধরে রিলেটিভ সার করি নাই, করছিলাম না, করিনি। করলে দেখেন এই প্রোডাক্ট আইডি অনুযায়ী কিন্তু এই আমাদের প্রোডাক্ট নেম চেঞ্জ হয়ে গেছে, এবং এই রেটটা আমরা এখানে দিয়ে দেই, টেনে দেই, অ্যামাউন্টটাকে আমরা জাস্ট টেনে দেই, চলে আসলো। 0 0 আসলো কেন বলেন তো? কোনো ধরনের কোয়ান্টিটি লিখি না, এখন দিয়ে দিই, নিজের মতো করে দিয়ে দিই। আপনারা কিন্তু স্যাম্পল দেখে এখানে কোয়ান্টিটি দিয়ে রাখবেন, একশো সময় সে চেঞ্জ করে দেখবে। বুঝতে পারছেন কি? এনএসডি কোথাও না কোনো না কোনো সময় এটা আসছিল, আসতেও পারে, দিতেও পারে। আমি যা কাজ করবো সবই কিন্তু এনএসডি তে আসা। ঠিক আছে, সবই ইম্পর্টেন্ট, এখানে কোনোটা ইম্পর্টেন্টের বাইরে না। আপনি এখান থেকে বলতে পারবেন না এটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট না। ঠিক আছে, প্রতিটা কাজ এখানে ইম্পর্টেন্ট, যা পড়াচ্ছি সবগুলো ইম্পর্টেন্ট। এখন বুঝতে পারছেন কাজটা? তাহলে আমরা বের করতে পারবো না প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে কি আমাদের ডাটাবেস। হ্যাঁ, এটা আমরা মার্জিনের বাইরে করবো। এখন আর কি আছে বাকি, আমরা সেটা দেখে ফেলি, ড্রাফট করি। নিচে আছে কি গ্র্যান্ড টোটাল ডিসকাউন্ট, কারণ এগুলো তো থাকে, একটা দোকানে থাকে না, 1 2 3 4, এটা মিলে 5টা, আর 5টা রো হবে না, 1টা 2টা 3টা 4টা 5টা, তাই না? তাহলে এই পর্যন্ত আমরা কি করে দিই, এটাকে অল বর্ডার করে দিই, তাই না? করে দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসি, এটা হচ্ছে কপি করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা দুইটা মিলে একটা, তো তাহলে আমি এটা করে দিই। হ্যাঁ, আর এই দুটাকে মিলে যেহেতু একটা, এগুলো মার্জ করে দিব, তাই না? চাইলে আমরা এটাকে অল বর্ডার করে চাইলে লেফটে রাখতে পারি, অথবা চাইলে রাইটে রাখতে পারি, যেটা আমার ভালো মনে হয়। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে লেখা হয় যে ইন ওয়ার্ড, তাই না? আমরা চাইলে এটাকে ধরে কি করতে পারি, মার্জ করে দিতে পারি, এখানে লিখে দিতে পারি কি ইন ওয়ার্ড, মানে কথাই লেখা না একটা জিনিস, ইন ওয়ার্ড। আর এই পুরাটাকে আমরা মার্জ করে দিতে পারি, করে লিখতে পারি পেজ, লেখে না যে এটা পেজ। ঠিক আছে, চাইলে আমরা এটাকে একটু ফন্ট সাইজটা একটু বড় করতে পারি, আর এটাকে বাড়ি কি করি, এটাকে একটু সেন্টার করে নিয়ে আসি, করার পরে এটা দেখবেন একটু এরকম থাকলে তো ভালো। আর যদি এটা কি হয় ক্লকওয়াইজ থাকে, ঠিক আছে, আপনি রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে গেলে এই যে দেখবেন এখানে কি আছে, এই যে কি বলে এটাকে, কারেন্সি অ্যাকাউন্ট, ডেট, টাইম, পার্সেন্টেজ, ও সরি অ্যালাইনমেন্ট। হ্যাঁ, আমরা যখন অ্যালাইনমেন্টে যাব তখন কিন্তু এটাকে আমি চাইলে একটু ঘুরিয়ে দিতে পারি। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এই অ্যালাইনমেন্ট থেকেও করতে পারে, আর এই অ্যালাইনমেন্টটা কিন্তু এখানেও আছে, দেখছেন? এই যে অ্যালাইনমেন্টটা দেখছেন আপনি, ক্লিয়ার বিষয়টা? তাহলে এইখান থেকেও করতে পারি, ওইখান থেকেও ফরম্যাট সেল থেকেও করতে পারি। বুঝা গেছে? তাহলে আমাদের কিন্তু দেখেন কত সুন্দর করে আমাদের কিন্তু একটা, আমাদের নিজেদের দোকান হলে আমরা নিজেরাই কোনো সফটওয়্যার কিনা ছাড়াই আমরা নিজেরাই এক্সেল ব্যবহার করে একটা ডাটাবেস তৈরি করতে পারি। তখন আমরা ম্যানুয়াল হাতে না লিখে তাদের বিল দিতে পারি। ঠিক আছে, এই কাজটা কিন্তু আমরা অনায়াসই করতে পারি। তারপর হচ্ছে গ্র্যান্ড টোটাল ডিসকাউন্ট ব্যাড টোটাল, ইন টোটালটাকে এটাকে লেফট করে দেই, তাই না? ওকে, তাহলে গ্র্যান্ড টোটালের ক্ষেত্রে কি বলতে একটু বুঝতে হবে বিষয়টা। দেখেন, ডিসকাউন্ট বেসড অন গ্র্যান্ড টোটাল, ও গ্র্যান্ড টোটাল মানে তো কি যোগ করা, তাই না? ইকুয়াল সাম, জাস্ট এগুলো ধরে যোগ করে দেব। এখন কোনোভাবে যদি এখানে চেঞ্জ হয় তাহলে কি হবে, অটোমেটিকলি এনও চেঞ্জ হবে, এখানেও চেঞ্জ হবে, তাই না? এখন ডিসকাউন্টের ক্ষেত্রে আসি, ডিসকাউন্টের ক্ষেত্রে কি বলছে একটু দেখি। ডিসকাউন্ট, ডিসকাউন্টের 3টা শর্ত দেওয়া আছে।
খেয়াল করছেন? বলছে ইফ গ্র্যান্ড টোটাল, যদি গ্র্যান্ড টোটালের মধ্যে ইজ মোর দেন 5 লাখ, যদি কোনো একজন ক্রেতা তার প্রোডাক্ট যদি 5 লাখের বেশি কিনে, 5 লাখের বেশি কিনে, দি ডিসকাউন্ট উইল বি 9%। তার মানে সে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে? 9% অফ দ্য রেস্ট অ্যামাউন্ট। এখানে আরেকটা জিনিস জুড়ে দিছে, রেস্ট অ্যামাউন্ট অফ গ্র্যান্ড টোটাল। এই রেস্ট অ্যামাউন্ট বলতে কি বুঝেন? বলছে কি 5 লাখের কি মোর মানে কি, মোর দেন 5 লাখ মানে কি 5 লাখের বেশি যদি হয় তাহলে 9% পাবে, বাট বলে দিচ্ছে রেস্ট অ্যামাউন্ট অফ গ্র্যান্ড টোটাল। তার মানে গ্র্যান্ড টোটালে যদি 5 লাখ থাকে তাহলে সে 0% কি পাবে? 0 টাকা 9% পাবে। যদি 5 লাখ থেকে যদি 10 টাকা বেশি হয় তাহলে 10 টাকার জন্য 9% পাবে। যদি 5 লাখ থেকে যদি 30,000 বেশি হয় তাহলে 30,000-এর জন্য কি পাবে? 9%। যদি রেস্ট এমন না হইতো তাহলে তার টোটাল যা সবগুলোর উপরে 9% পাইতো। কিন্তু বলে দিছে এখানে রেস্ট কি অ্যামাউন্ট, অর্থাৎ সে 5 লাখ কেনার পরে এর বেশি যদি কিনে তাইলে সে কত পার্সেন্ট পাবে? 9%। সেই কাজটা এখন করবো আমরা একটু লজিক্যালি। এখানে আমরা কাজ করব, ইকুয়াল দেওয়ার পরে কি ইফ দেওয়ার পরে যদি এই সেল কি গ্রেটার দেন অর ইকুয়াল নাকি 5 লাখের যদি কি হয় বেশি হয় তাহলে আমরা লিখতে পারি কি গ্রেটার দেন, তাই না? 5 লাখ না, যদি এটা হয় তাহলে কি হবে বলেন তো? হ্যাঁ, তাহলে এই কাজটা আমরা কিভাবে করব? আমরা সরাসরি যদি হইতো যে এর উপরেই কি, যদি এর উপরেই 9% তাহলে সরাসরি এটা সিলেক্ট করে কি করতাম, ইনটু 9% দিয়ে দিতাম। বিষয়টা এমন না। কিন্তু আমাকে বলছে কি রেস্ট অ্যামাউন্ট গ্র্যান্ড, তার মানে যত হবে তার থেকে 5 লাখ কি করতে হবে? মাইনাস করতে হবে। মাইনাস করে যা থাকবে তার উপরে। তাহলে এই F15টাকে আমি সরাসরি তা না লিখে আমি বলতে পারি না ব্র্যাকেট এত মাইনাস কত 5 লাখ, বলতে পারি কিনা? 50,000 হয়েছে না 5 লাখ হয়েছে? 4 50,000 পারি কিনা বলেন? বুঝতে পারছি। তাহলে এইগুলো কি একটা শর্ত, একটা শর্ত গেছে কমা দিলাম। এই জিনিসটা বুঝছেন? পরে আসছে। পরে বলছে ইফ গ্র্যান্ড টোটাল ইজ মোর দেন 3 লাখ, যদি 3 লাখের বেশি হয় ডিসকাউন্ট 3% অফ দি গ্র্যান্ড টোটাল। তার মানে গ্র্যান্ড টোটালের পুরোটাই কি সে 3% পাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ইফ ব্র্যাকেট দিলাম এই সেল গ্রেটার দেন কত 3 লাখ নাকি 3 লাখ যদি হয় তাহলে কি হবে? এই সেলের কত পার্সেন্ট পাবে? 3%, কমা আরেকটা শর্ত কি বলছে, ফর বিলো 3 লাখ, যদি 3 লাখের কম হয় তাহলে অলরেডি কিন্তু আমি কি দিলাম 3 লাখের বেশি। তার মানে বলতে পারি এখন বলছি কি 3 লাখের যদি কম হয় তাহলে কত পার্সেন্ট পাবে? 1% পাবে। তাহলে আমরা সরাসরি কি বলে দিব, এখন কিন্তু এখন 3 লাখের যেহেতু বেশি বলছি সরাসরি কিন্তু 3 লাখে, আচ্ছা আমরা 5 লাখের সমান দিই, এখানে সমান দিলে তো সে 0 টাকা পাবে, এটা তো সমস্যা নাই। ঠিক আছে, মোর দেন বলছে মানে 5 লাখের সমান দিই, সমান দিলে সে অলরেডি এমনি 0 হয়ে যাবে। কারণ আমরা 5 লাখের 5 লাখ বিক করলে কত হয়? 0 হয়। যে 0 9% কত? 0। আর এখানে 3 লাখের সমান দিই আমরা, সমান বা বেশি 3%। এখন বলছে কি 3 লাখের যদি কম হয়, তাহলে আমরা যেহেতু এখন 3 লাখ থেকে 3 লাখের বেশি করছি, এখন যাই হোক সবই তো 3 লাখের কম, তাহলে আমাকে আমাকে কি আবার ওখানে বলে দিতে হবে এই যদি এই সেল সমান 3 লাখের কম হয় তাহলে এত পার্সেন্ট পাবে? না, সরাসরি আমি বলে দিব কি এতর সাথে গুণন কত 1%। অর্থাৎ আমার যদি এটা হয় তাহলে এটা, এটা হলে এটা, এটা না হলে কি জাস্ট এটার সাথে এটা 1% গুণ, দেন ব্র্যাকেট ক্লোজ করব। সরি সিলেক্ট ছিল এখানে, সিলেক্ট ছিল থেকে চলে গেছে। দেন দেখেন আমার কিন্তু ডিসকাউন্ট চলে আসছে এখানে। ঠিক আছে, এখন ব্যাট কিভাবে করে, ব্যাট তো ফিক্সড। হুম, কি কিছু বললে বলেন। তারপর বলছে ব্যাট, ব্যাট ফিক্সড সবার জন্য, এটা 3%, গ্র্যান্ড টোটালে 3% কি হবে? ব্যাট। তাহলে ইকুয়াল, এটা তো ফিক্সড, জাস্ট গ্র্যান্ড টোটাল ইনটু কত 3%।
ঠিক আছে। এখন হচ্ছে টোটাল, টোটাল মানে কি বলেন তো? হুম, তার মানে ব্যাট কি করতে হবে? ব্যাট কিন্তু হুম হুম সেটাই, বুঝা গেছে। কারণ ব্যাটটা কিন্তু কি হবে এখানে, এড হবে, কারণ দোকানদারকে কিন্তু ব্যাট দিতে হবে। ঠিক আছে, তো ডিসকাউন্টটা সে সে নিজে পাইছে, সে নিয়ে যাবে, এই জন্য তার মূল টাকা থেকে ডিসকাউন্টটা বাদ, এই জন্য আমরা বলতে পারি ইকুয়াল, কি করতে পারি, হ্যাঁ। এটা তো আমি ফুল করি না, এখানে এখানে তো আমি নিজের মতো করে কাস্টম করছি, কাজটা তো আসলে এরকম হবে না। ঠিক আছে, তাহলে ইকুয়াল এত যোগ কত, এত, ব্র্যাকেট ক্লোজ, বিগ কত হবে, এই যে ডিসকাউন্ট, জানি এটা। তাহলে টোটাল সে তাকে বিল কত দিতে হবে, 3,93,500 কত, 50 টাকা। বুঝা গেছে। এখন ইন ওয়ার্ডে গিয়ে আপনি এটা লিখে দিতে পারেন, এটা ফরম্যাট, এখন আপনাকে তো লিখে দিতে হবে না, কাস্টমার নেম লিখে দিতে হবে না। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমাকে পুরো কাজটা কমপ্লিট করতে হবে। কাজটা কিন্তু একদম সহজ। ঠিক আছে, সোজা না?